জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের ২০ শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা। জনস্রোত ছেলে সাভার পৌঁছাতে লাগে ৫ ঘন্টারও বেশি সময়। প্রায় ২ দশক পর বাবার সমাধিতে ছেলের মোনাজাত। ৩০০ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি কোনো দলই। শরিক ও সমমনাদের সাথে চলছে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়ে আলোচনা। এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে। সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে। ২-৩টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসনও তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সেটা হয়তো আরও কিছুদিন পরে। আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ২ নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। টানা ছুটিতে কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলায় পর্যটকের ঢল। উপভোগ করছেন দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল জল। কুয়াশার চাদরে মোড়া সবুজ পাহাড় ছুঁয়ে যাচ্ছে প্রকৃতিপ্রেমীদের মন। আমি জানতাম সুন্দর, কিন্তু সুন্দরটা আসলে এত সুন্দর। এইসব জায়গাগুলো গেলে আমার মনে হয় যে আরো ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। মিয়ানমারের নির্বাচন ঘিরে শঙ্কা উত্তেজনা। জান্তার বিরুদ্ধে বিরোধী দলীয় সমর্থকদের উপর হামলা, দমন পীড়নের অভিযোগ মানবাধিকার সংস্থাগুলো। নীরবে দাঁড়িয়ে থেকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের ২০ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাক্ষর করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। সড়কের জনস্রোত ঠেলে জিয়াউর রহমানের সমাধি থেকে সাভার পৌঁছাতে প্রায় ৫ ঘন্টা সময় লেগে যায় বিএনপির শীর্ষ নেতার। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয়। তাই তারেক রহমান পৌঁছানোর আগেই তার পক্ষে বিকেলে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র নেতারা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাত ১০টা নাগাদ যখন তারেক রহমান পৌঁছান, তখন জনতার কাছে হাত উঁচু করে দোয়া প্রার্থনা করছিলেন তিনি। পরে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা জনতার ভালোবাসায় সিক্ত হয়ে প্রবেশ করেন জাতীয় স্মৃতিসৌধে। রাত হয়ে যাওয়ায় রীতি অনুযায়ী স্মৃতির মিনারে ফুল না দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তবে বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা। শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং সেখানে মাজার জিয়ারত করে তিনি ওখান থেকে রওনা দিচ্ছেন। এর আগে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিকেল ৫টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের পথে রওনা হন তিনি। তারেক রহমানকে এক নজর দেখতে পুরোটা পথ জুড়েই ছিল বিএনপি নেতাকর্মীদের ঢল। জনস্রোত তৈরি হয় ঢাকা আরেচা সড়কের বিভিন্ন পয়েন্টে। পুরো সময় সেই লাল সবুজ বাসের সামনে ঠাঁই দাঁড়িয়ে জনতার অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিতেও ভুল করেননি এক মুহূর্ত। স্মৃতিসৌধের দরজায় তারেক রহমানকে দেখে নেতাকর্মী ও সমর্থকদের ৮ ঘন্টার বিরামহীন অপেক্ষা আর তীব্র শীতের কষ্ট যেন নিমিষেই উবে যায়। সেই পঞ্চগড় জেলা থেকে আসছি লিডারকে দেখার জন্য। খুব ভালো লাগলো, দেখা মনের আশা খুব পূর্ণ হইল। খুবই আনন্দ, প্রকাশ করতে পারবো না। রাত ১২টা নাগাদ দিনের কর্মসূচি শেষ করে গুলশানে বাসায় ফিরেন তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, সাভার, ঢাকা। এর আগে শুক্রবার বিকেলে বাবার সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। ১৯ বছর পর প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে গিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ২ হাত তুলে নিজেই দোয়া করেন ছেলে তারেক রহমান। এর আগে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল জিয়া উদ্যানে। মরহুম বাবার শিয়রে দাঁড়িয়ে সন্তান একা,
শেরেবাংলা নগরের সমাধিস্থলে 2 হাত তুলে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন স্রষ্টার কাছে, অলক্ষ্যে নেন আশীর্বাদও। সবশেষ 2006 সালে তারেক রহমান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। এরপর 2007-এর আলোচিত 1/11 আর 2008-এ নির্বাসিত জীবনের শুরু। 17 বছর পর রাজস্বিক এক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই হাসপাতালে যান মাকে দেখতে। শুক্রবার দেশে ফেরার দ্বিতীয় দিনের শেষ বিকেলে গেলেন প্রয়াত বাবার সমাধিতে। প্রথমে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, ফাতিহা পাঠ ও কবর জিয়ারতে শামিল হলেন 2 হাত তুলে। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময়। পরিণত মানুষেরও চোখে আসে জল। রাজনীতির কঠিন বাস্তবতা আর ব্যক্তিগত আবেগ যেন মিলেমিশে একাকার। তারেক রহমানের উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল জিয়া উদ্যানে। আশপাশের এলাকায় ছিল বর্ণিল ব্যানার আর প্লেকার্ড। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যেন দেশের মাটিতে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। প্রায় আধ ঘন্টা অবস্থান করেন জিয়া সমাধি কমপ্লেক্সে। তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। নেতাকর্মীদের বিপুল উপস্থিতির প্রত্যাশা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমান দেশে নতুন রাজনীতি আর পরিবর্তনের সূচনা করবেন। সবশেষ 2006-এ এসেছিলেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে তারেক রহমান প্রায় 19 বছরের ব্যবধানে আবার এলেন জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে। শ্রদ্ধা জানালেন তিনি, স্মরণ করলেন তার প্রয়াত পিতাকে এবং তিনি এখন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দলের প্রতিষ্ঠাতাকেও। জিয়াউর রহমান যে উন্নয়নের অগ্রযাত্রার সূচনা করেছিলেন বাংলাদেশে, তার ধারাবাহিকতা রক্ষার গুরু দায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে। নেতাকর্মীরা বিশ্বাস করেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির এই নেতা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন উন্নয়নের নতুন শিখরে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি ঘিরে শুক্রবারও নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গুলশানের বাসা থেকে বেরিয়ে তারেক রহমানের গাড়িবহর যখন বিজয় সরণিতে পৌঁছায়, উপচে পড়া ভিড়ে আটকে যায় গতিপথ। গাড়ির দুপাশ থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অবিরাম শুভেচ্ছা জানান শীর্ষ এই নেতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কর্মীদের ভিড় ঠেলে জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। মা মাটির স্পর্শ পেয়েছেন আগের দিনেই। শুক্রবার জুমার নামাজ শেষ হতেই দীর্ঘ 19 বছর পর বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হন তারেক রহমান। এ যেন আগের দিনের পুনরাবৃত্তি। আবারও সবার আগে বাংলাদেশ ব্যানারে সাজানো লাল সবুজ রঙের বাসটিতে চড়েই রওনা হলেন জিয়া উদ্যানের দিকে। দীর্ঘ 1.5 যুগ পর নেতা ফিরেছেন, কর্মীদের আনন্দ উচ্ছ্বাস কি একদিনেই ফুরোয়? গাড়িবহরের পিছু পিছু হাজারো নেতাকর্মী তখন জিয়া উদ্যানের দিকে। এদিনও পুরো পথ জুড়ে দাঁড়িয়ে আর হাত নেড়ে নেতাকর্মী আর সমর্থকদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। এদিনও ছিল কয়েক স্তরের নিরাপত্তা। এর মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে তারেক রহমানকে বহনকারী বাসটি। জনস্রোত ঠেলে জিয়া উদ্যানে পৌঁছাতে পৌঁছাতে পেরিয়ে যায় ঘন্টারও বেশি সময়। আমরা মনে করি তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মাধ্যম দিয়েই বাংলাদেশ গণতন্ত্রের দিকে আরও এগিয়ে গেল। তার বাবারের কবরটি দীর্ঘ 17 বছর পর দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তার মুখে কোনো ভাষা ছিল না, তার চোখ দেখে আমরা অনুধাবন করতে পেরেছি। যেখানে সকাল থেকেই দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে অপেক্ষায় ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগামী নির্বাচন যে তারেক রহমান সাহেব অংশগ্রহণ করছেন সেটার একটা প্রতিফলন আজকে থেকে আপনারা মাঠে ময়দানে দেখতে পারবেন ইনশাল্লাহ। উনি ওনার বাবার কবরের এখানে জিয়ারতের মাধ্যমে সেই প্রেরণা পাবেন এবং উজ্জীবিত হয়ে আবার দেশ পরিচালনার জন্য উনি নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ উনি
সফল হবে না। বাবার কবর জিয়ারত শেষে সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাত্রা শুরু করে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশে ফেরার পর আজ তৃতীয় দিনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়েছে একাধিক কর্মসূচি। বেলা 11টায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। আজই জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন করবেন তারেক রহমান। এজন্য তিনি সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন। সেখান থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান। শরীফ ওসমান হাদির খুনিদের বিচারসহ 3 দফা দাবিতে শাহবাগের একটি অংশ অবরোধ করে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এ সময় তিনি সারা রাত অবস্থানের ঘোষণা দেন। বলেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সাহায্যকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন। এ সময় ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করে বলেন, ওসমান হাদির বিচারে সরকারের আগ্রহ নেই। হত্যার বিচার না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারও দেন তিনি। ওসমান হাদির খুনিদের বিচার করাই হচ্ছে সমাধান। আমরা জানতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কি পদক্ষেপ নিয়েছে? আজকে আপনাদের কি হয়েছে যে আপনারা তাদেরকে খুঁজে বের করতে পারেন না? আমরা জানতে চাই। সারা বাংলায় প্লগ দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। সময় ফুরিয়ে আসছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি কোনো দলেরই 300 আসনে প্রার্থিতা। মনোনয়নপত্র দাখিলের আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা নিশ্চিত নয়। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরিক দলগুলোর মধ্যে। এদিকে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আছে মতভেদ। সমমনা 7টি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপি সহ একাধিক দল। সময় যত গড়াচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ দলগুলো এখনও শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে। আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব কষছে। কে কত আসন পাবে, কয়টায় দেয়া হবে ছাড়, এই নিয়ে এখনও দর কষাকষিতে দলগুলো। মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি 28টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাকি 28টি সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। এখন পর্যন্ত প্রায় 14টি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি। যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি। যদি বোঝাপড়া থাকে অনেক কিছুই করা সম্ভব। এই তো এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে। সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে, আপনি জানেন এটা। এবারও তার ব্যতিক্রম না, কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ, বিএনপি যেহেতু বড় দল, তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম। সরকার গঠন করলে সরকার কিভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে। এরপরে সংরক্ষিত নারী আসন আছে। আপার চেম্বার গঠিত হলে উচ্চতর কক্ষ, সেখানেও এটা অ্যাকোমোডেট করবার সুযোগ আছে। কিন্তু ব্রডলি ন্যাশনাল পলিটিক্সে এখনো পর্যন্ত এক ধরনের বোঝাপড়ার জায়গাটা আমরা বাড়িয়ে তুলবার, অব্যাহত রাখার একটা সচেতন চেষ্টা বিএনপির দিক থেকেও আছে, আমাদের দিক থেকেও আছে। সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণভোট সহ 5 দফা দাবিতে মাঠে আন্দোলন করছে জামায়াত সহ 8টি সমমনা দল। রাজপথের এই ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে চায় দলগুলো। আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত। তবে এনসিপির সাথে আলোচনার কারণে খেলাফতে মজলিসের নাখোশ নিয়ে কানাঘোষা আছে। যদিও একে গুজব বলছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। জানান, এনসিপি সহ একাধিক দলের সাথে আলোচনা চলছে। শনিবার সন্ধ্যায় সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে বসবে তার দল। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে। আসনও তারা তালিকা
দিয়েছে, আমরাও কাজ করছি। আরও প্রায় ডজন খানিক দল আছে যারা যোগাযোগের মধ্যে আছে, যে আসতে চাই। তা আমরা কতটুকু আসলে স্পেস দিতে পারবো, যেহেতু আমরা 8 দল একসাথে দীর্ঘদিন কাজ করে এই জায়গায় আসছি। সংখ্যার নীতি তৈরি করিনি এখানে আমরা, ওই যে নীতি যেটা হচ্ছে বিজয়, যদি কিছু টুকটাক থাকে এটা পরেও করা যাবে। এদিকে বিএনপির সাথে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। জামায়াতের সাথে এনসিপির আলোচনা চললেও একটি অংশের এতে সমর্থন নেই। নতুন গঠিত জোটের মধ্যেও আছে আপত্তি। কতটা আসন বা কিভাবে কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। সেটা হয়তো আরও কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই, এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। আমরা আমাদের দলের স্বাতন্ত্র্য এবং আমাদের দলের যে ইশতেহার ইত্যাদিকে মাথায় রেখে এই আসন সমঝোতা কিংবা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং সেটাতে আমরা যাব। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কোনো সমঝোতায় আসতে না পারলে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সমাধানে আসতে হবে দলগুলোকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে যাত্রী যানবাহন নিয়ে আটকা পড়েছে 5টি ফেরি। শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির কর্মকর্তা জানান, সন্ধ্যার পর থেকেই পদ্মা, যমুনা নদী ও নদী তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় তীরে ভিড়তে না পেরে আটকা পড়েছে 5টি ফেরি। এদিকে পারাপারের অপেক্ষায় ঘাটে শতাধিক যানবাহনের লাইন। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা 9.5 ঘন্টা ওই দুটি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকে। এদিকে প্রায় 8 ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুর, শরীয়তপুর নৌরুটে শুরু হয়েছে ফেরি ও নৌযান চলাচল। শুক্রবার রাত 10টা থেকে এই রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। 10টা নাগাদ কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের দিক নির্দেশক মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সকালে কুয়াশার তীব্রতা কমে আসলে আবারও ফেরি চলাচল শুরু হয়। উত্তরের জেলা কুড়িগ্রামে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। কষ্ট বাড়ছে খেটে খাওয়া মানুষের। শীত বস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্র আর ছিন্নমূল মানুষ। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সহ নানা রোগ। কুড়িগ্রামের ধরলা নদীর কোল ঘেঁষা পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের চান মিয়ার পরিবার। টিনের ভাঙাচোরা ঘরে হু হু করে ঢোকে কনকনে হাওয়া। তীব্র শীতে বিপর্যস্ত 8 জনের পরিবার। খোলামেলা ঘর, বাতাস ঢোকে, কুয়াশা ঢোকে, চালে ভিজে পানি পড়ে। পুরাতন কাপড় চোপড় দিয়ে 5টা বাচ্চা নিয়ে আসি, খেয়ার বিছায় থাকি, খেতা বিছায় এগুলো দিয়ে আসি আর কি, ভাঙাচোরা ঘরের মধ্যে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ 16টি নদী বেষ্টিত জেলা কুড়িগ্রামের চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে শীতের তীব্রতা। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় হাড় কাঁপানো শীতে কাহিল এই জনপদের বাসিন্দারা। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন সবচেয়ে বিপাকে। হাত পাও মনে কোন ঠান্ডায় কোহা লাগে, কাম কাজ তো দূরের কথা, ঠিক আছে, ঠান্ডায় তো মনে বাইরে হওয়া যায় না। কাপড় চোপড় কিনতে পারি না, পুরান কাপড় চোপড় বউ শোয়ার এগুলো দিয়ে চলাফেরা করতেছি। অবস্থা খুব খারাপ বাবু, সেই ঠান্ডা। হ্যাঁ, বড় তো আছে খেতার তলত, আর গরিব তো কর্ম করে পায় না, কোনো বেড় বাড়ও পায় না ঠান্ডাতে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সহ নানা রোগ। গরম কাপড়ের অভাবে এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। বাচ্চা নিয়ে খুবই কষ্টভাবে চলতেছি, আগুনটা পাচ্ছি। ঠান্ডা মানে খুব এখানে হিম ফেলাইছে, বাচ্চা কষাক ধরে থাকি, খুব অসুবিধা। চলতি সপ্তাহে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহে এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা 100% এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 6 থেকে 8 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে।
পৌষের শুরু থেকে জেলায় তাপমাত্রার পারদ 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। জারিন অর্নি, যমুনা নিউজ। রুহুল আমিন বাবু, তাপমাত্রা কত ডিগ্রিতে নামলো? দুস্থ অসহায় মানুষ কিভাবে শীত নিবারণ করছে? খেটে খাওয়া মানুষদের কথা একটু বলবেন। তারা যেহেতু দিনমজুর থাকে বেশিরভাগ মানুষই, তাদের জন্য তো বের হওয়াটা কষ্টকর। সে সাথে আরেকটা বিষয় জানাবেন যে রোগের প্রকোপ কেমন দেখছেন, শীতজনিত রোগের। মারফি, আপনাকে প্রথমে বলে রাখি যে আমরা কিন্তু আগেও জানিয়েছিলাম যে শীতের কারণে যে শীতবাহী যে রোগগুলো হয় সেগুলোর কিন্তু মাত্রা বেড়েছে কুষ্টিয়া সদর হাসপাতালে, অর্থাৎ ডায়রিয়া এবং যে স্ট্রোকের যে বিষয়গুলো রয়েছে বয়স্কদের, সেসব রোগের প্রকোপ বেড়েছে। সেই সাথে আরেকটু বিষয় আপনাকে বলে রাখি যে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের জন্য বেশ কয়েকদিন যাবৎ, অর্থাৎ আজ প্রায় সপ্তাহখানেক হচ্ছে কুষ্টিয়ার আকাশ বাতাস জুড়ে ঠিক একই রকম চিত্র আপনারা যেটা দেখতে পাচ্ছেন। মাঝে দু একদিন একটু রোদের দেখা মিললেও এখন এবং গত দু একদিন ধরে কিন্তু এই অবস্থার মধ্যে যাচ্ছে, অর্থাৎ একেবারেই অন্ধকার বলা যায়। বাইরে বের হলে যারা বের হচ্ছেন, একেবারেই যারা মাঠে ঘাটে যারা কাজ করছেন, গরিব মানুষ, সাধারণ মানুষ যাদের খুবই প্রয়োজন, তারাই শুধু বের হয়েছেন এই কুয়াশার মধ্যে। বা প্রকার ভেদে বা সময় ভেদে কিন্তু সেই তাপমাত্রাটি নিয়মিত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সকালের পর থেকে রোদ উঠলেই কিছুটা তাপমাত্রা বাড়ছে এবং সন্ধ্যা বা গভীর রাত থেকেই কিন্তু এই তাপমাত্রাটা কমতে থাকছে, এবং যার ফলে কিন্তু সকালে এই রকম অবস্থা আমরা বেশ কিছুদিন যাবৎ ধরে দেখছি। একেবারে রাস্তার থেকে বা যে কোনো জায়গায় যে এইটা এখন যে অবস্থা দেখা যাচ্ছে, আসলে কিছু দূরে গেলেও সাধারণ মানুষের চলাচল করতে হলে মোটরসাইকেলের বা লাইট ব্যবহার করতে হচ্ছে, এবং সাধারণ মানুষদের জন্য কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে এরকম কুয়াশায়। অর্থাৎ আজকে পৌষের কিন্তু 12 তারিখ, আর পৌষে এরকম অবস্থার মধ্যে দিয়ে কিন্তু যাবে। মারফি বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং 3 পার্বত্য জেলায়। টানা 3 দিনের ছুটিতে সরগরম দর্শনীয় সব স্থান, সব হোটেল, মোটেল, রিসোর্ট পরিপূর্ণ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই। কেউ যাচ্ছেন সৈকতে, কেউ পাহাড়, নদী, হ্রদের মিতালি উপভোগে। পর্যটকদের নিরাপত্তার বাড়ানো হয়েছে টহল। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী ও সুগন্ধা এই 3 পয়েন্টে অগণিত পর্যটকের কোলাহলে মুখর। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন দূর দূরান্ত থেকে আসা ভ্রমণপ্রিয় মানুষ। ইনানি হিমছড়িও ছুটছেন অনেকে। হলিডের মধ্যে সবসময় মোটামুটি কক্সবাজারে আসা হয়, তো এই জন্য। কক্সবাজারে এখন অনেক মানুষ, তো এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে মানুষের মেলায় আসছি আর কি। আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার 2 মেয়ে নিয়ে আসছি, আমার বউয়ের বান্ধবী নিয়ে আসছি, এসে খুব এনজয় করলাম। লাস্ট দিন অনেক মজা করেছি, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা পাটুয়ার টেক, ইনানি এসব ঘুরতে যাব, আর এখন হচ্ছে সানসেট দেখতে এসেছি। পাহাড়েও পর্যটকের ঢল। বান্দরবানের মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক সহ প্রতিটি পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ভিড়। উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য, তবে হোটেলে থাকা খাওয়ার খরচ বেশি বলে অভিযোগ সবার। পাহাড়ের পরিবেশ তো বরাবরই সুন্দর। এত বড় একটা দীর্ঘ ছুটি পেয়েছি, 3 দিনের ছুটি, বৃহস্পতি, শুক্র এবং শনি। তো পুরো পরিবার নিয়ে আজকেই আসলাম, ফ্যামিলি নিয়ে আসছি, ঘুরতে আসছি, খুবই ভালো লাগছে। কিন্তু এখানে ভাড়াগুলোর ভাড়া খুবই বেশি মনে হচ্ছে। চেষ্টা করতেছি যে তারা যাতে ন্যায্য ভাড়াটা নেয়, এবং আমাদের মোবাইল কোডের মাধ্যমে আমরা পরিচালনা করতেছি, এবং কয়েকজনকে জরিমানা করা হয়েছে। রাঙামাটির চিত্রও একই। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সুবলং ঝর্ণায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। সব হোটেল, রিসোর্ট পরিপূর্ণ। ঝুলন্ত ব্রিজটাই দেখলাম, এটা অনেক সুন্দর, অনেক বেশি প্রাকৃতিক, যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি জানতাম সুন্দর, কিন্তু সুন্দরটা আসলে এত সুন্দর এইটা আজকে না দেখলে বোঝার মতো না। এইসব জায়গাগুলো গেলে আমার মনে হয় যে আরো ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, রহস্যময় সুড়ঙ্গ সহ অন্যান্য সব দর্শনীয় স্থানও পর্যটক সমাগমে মুখর। আল আমিন শিকদার, যমুনা নিউজ। চাহিদা বিশাল, কিন্তু নেই পর্যাপ্ত অর্থায়ন। স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হচ্ছে প্রান্তিক পর্যায়ের বেসরকারি উদ্যোগ। অর্থের খরা কাটিয়ে উঠতে
ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাংকটির তদারকি করবে কোন সংস্থা? শেয়ার হোল্ডার হলে প্রতিষ্ঠানের দায় দেনা ব্যাংকের উপর বর্তাবে। এটি কি স্বস্তিদায়ক? আমদানি রপ্তানি বাণিজ্য নয়, শুধুমাত্র ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পরিচালনা করতে পারবে প্রস্তাবিত এই ব্যাংক। MRA বলছে, ক্ষুদ্র ঋণ গ্রহীতার স্বার্থ এই ব্যাংকের মাধ্যমে সমুন্নত হওয়া উচিত। প্রান্তিক এসব মানুষই সচল রেখেছে অর্থনীতির চাকা। নানাবিধ সংকটের মধ্যেও দিনরাত পরিশ্রম করে উৎপাদন করেন পণ্য। অর্থায়ন বৈষম্যের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্যোগ। এক্ষেত্রে বড় প্রতিবন্ধক পুঁজির স্বল্পতা। প্রান্তিক মানুষের সঞ্চয় নেয় ব্যাংক, কিন্তু দেয় না পর্যাপ্ত ঋণ। ভরসা ক্ষুদ্র ঋণ সংস্থা। অর্থায়ন নিশ্চিত করতে ক্ষুদ্র ঋণ ব্যাংক করতে চায় সরকার। জারি করা হয়েছে ক্ষুদ্র ঋণ ব্যাংক অধ্যাদেশ 2025। প্রাথমিকভাবে অনুমোদিত এবং পরিশোধিত মূলধন নির্দিষ্ট করা হয়েছে। প্রস্তাবিত ব্যাংকটির মালিক হবেন প্রান্তিক মানুষ। উদ্যোক্তারা পাবেন না বাড়তি কোনো লভ্যাংশ। কস্ট অফ ফান্ডটা কমে যাবে, কারণ আপনি যখন ক্লায়েন্টের সেভিংস এবং অন্য মানুষ থেকে সেভিংসটা নিতে পারবেন, আপনার কস্ট অফ ফান্ড কমে গেলে রেট অফ ইন্টারেস্টও আপনি কমাই দিতে পারবেন। ক্ষুদ্র ঋণে যেখানে আমাদের 24%, মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে এটা আরও কমে দেওয়া যেতে পারে। এতে করে আমার কাছে মনে হয় প্রান্তিক মানুষের দৌড় গোড়ায় ঋণ সুবিধাটা দেওয়া যাবে এবং তাদের দারিদ্রতা বিমোচনটা সুবিধা হবে। এই ব্যাংকটার বড় একটা দিক হলো পাবলিক ডিপোজিট নিতে পারবে, যেমন আমাদের MFI-গুলো আসলে পাবলিক ডিপোজিট নিতে পারে না। দে আর ভেরি মাচ লিমিটেড উইথ দেয়ার মেম্বার্স ডিপোজিট। তো মেম্বার্স ডিপোজিট তো ভেরি লিমিটেড। এখন যেটা আছে ধরেন যে তাদের টোটাল ফান্ডের 37 সামথিং, নট মোর দেন 40%। প্রশ্ন হচ্ছে ব্যাংকটি তদারকি করবে কোন সংস্থা? যদি বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন বলেই পরিচালিত হয়, তাহলে বিকল্প ব্যাংকের কি দরকার? তফসিলি ব্যাংকের মতো ব্যাংক হয় তাহলে অবশ্যই বাংলা ব্যাংকে করা উচিত, কিন্তু সেটার প্রয়োজন আছে কিনা? তাহলে এটার নাম আমরা মাইক্রো ক্রেডিট ব্যাংক কেন দিব? আর যদি মাইক্রো ক্রেডিট ব্যাংকই হয়, যেটা কিনা আপনার একদম মাইক্রো ক্রেডিট দিবে এবং এটার সাপেক্ষে সব কিছু হবে, খালি সঞ্চয়ের দিক থেকে একটু ভিন্ন মাত্রা, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটা MRA করতে পারে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যদি এই ব্যাংকের শেয়ার হোল্ডার হয়, তাহলে তার সকল দায়দেনা ব্যাংকের উপর বর্তাবে। এমন নিয়মও প্রশ্নবিদ্ধ। তফসিলি ব্যাংক থেকে এই ক্ষুদ্র ঋণ ব্যাংকের পার্থক্য হচ্ছে শেয়ার হোল্ডাররা বিনিয়োগ থেকে পাবেন না বাড়তি লভ্যাংশ। শেয়ার হোল্ডার যারা কিনা ওই যে ঋণ গ্রহীতা এবং আমানতকারী, তারা সেই ডিভিডেন্ড পাবে। কিন্তু আমরা মানে কমার্শিয়াল ব্যাংকে যখন স্পন্সর ডিরেক্টর বলি, এখানে যারা থাকবে তারা ওই ক্যাপিটাল দিয়েছে, শুধু সেই ক্যাপিটালটুকু ডিভিডেন্ড আকারে তুলতে পারবে, এর বেশি কিন্তু আপনার তারা কিছু পাবে না। তার মানে ক্যাপিটালটা শুধু রিকভার করতে পারবে। কারো কারো দেখা যাচ্ছে কি 50,000 কোটি টাকার দায় দেনা আছে। অথরাইজ ক্যাপিটাল যার হবে 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল যেখানে শুরুতে হবে 100 কোটি টাকা। তো এর মধ্যে আপনি এটাকে কীভাবে ফিট করবেন? খসড়া চূড়ান্ত করতে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে সবকিছু। ব্যাংক নামে চলতে গেলে এটা একটা প্রশ্ন আছে যে তাহলে MRA কিভাবে রেগুলেট করবে? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে ধর্ম অবমাননার গুজবে নৃশংসভাবে হত্যা করা হয় দীপু চন্দ্র দাসকে। ঘটনার পর গ্রেপ্তার হয়েছে 18 জন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কবে থামবে গুজবে মানুষের জীবন নেওয়ার এই ভয়ঙ্কর প্রবণতা? সংশ্লিষ্টরা বলছেন, মব সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রতিটি ঘটনা দ্রুত বিচার করতে হবে, তা না হলে দেশে দুর্বল হবে আইনের শাসন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মুকামিয়াকান্দা গ্রাম। এখানেই প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে রবিদাস সম্প্রদায়ের মানুষ। ইতিহাস বলছে, ব্রাহ্মণবাদী অত্যাচার আর সামাজিক নিপীড়নের শিকার হয়ে ভারতের উত্তরপ্রদেশ থেকে তৎকালীন বঙ্গদেশে আশ্রয় নেয় এই সম্প্রদায়ের মানুষ। ব্রাহ্মণদের অত্যাচারিতে তখন তারা সেখানে শান্তি হালিতে থাকতে পারে নাই। তাদের উপরে প্রচুর অত্যাচার করা হতো, প্রতিদিন কাজ করাইতো, কিন্তু তারা কাজ করে যে মজুরি পেত তারা সে মজুরিটা দেয় নাই এবং তাদের সামনে উঁচা গলায় কোনো কথাও বলা যায় নাই। এই গ্রামেরই বাসিন্দা রবিলাল রবিদাস, তার ছেলে দীপুচন্দ্র দাস উন্নত জীবনের আশায় বংশ পরম্পরায় মুচির কাজ বা চামড়ার পেশা ছেড়ে গার্মেন্টসে চাকরি নেন, কিন্তু মব সন্ত্রাস কেড়ে নিল তার জীবন। এখন দীপু শুধুই স্মৃতি। স্বামীর মৃত্যুর পর শিশু সন্তান গীতিকা রবিদাসকে নিয়ে দিশেহারা স্ত্রী মেঘনা রবিদাস। শোক আর কান্নায় স্তব্ধ পুরো পরিবার। প্রতিবেশী ও স্বজনরা বিচার চান এই নৃশংসতার। যারা আমার পুত্রে করছে তাকে আমি ফাঁসি চাই, আমি এই বিচারটা চাই আমার কাছে। সরকারের সূক্ষ্ম দৃষ্টি থাকলে চলবে না, তার দৃষ্টিভঙ্গি আরও প্রসার করতে হবে। তো আইন থাকতে তাহা সত্ত্বে কিন্তু এইভাবে তারা হত্যা করা চলে না।
আমরা দেবর যেভাবে মারছে এবার ফাঁসি চাই। যাবি না যাতে তাড়াতাড়ি ছাড়া না পা বিচারো। বলার মতো কোনো ভাষা আমাদের নাই, আমরা অনেক হয়ে গেছি, আমরা কি বলবো তা ভাষা বুঝা পাইতাছি না। আমি আপনাদের কাছে, জনগণের কাছে, সবার কাছে আমি একটা বিচার চাই। শুধু তারাকান্দার এই পরিবারই নয়, সাম্প্রতিক সময়ে সারা দেশ জুড়েই মব সন্ত্রাসের শিকার হয়েছেন অনেক নিরীহ মানুষ। ধর্ম অবমাননা, চুরি, শিশু অপহরণ সহ নানা গুজব ছড়িয়ে দিনে দুপুরে তৈরি হচ্ছে মব, উদ্দেশ্য নিজের ফায়দা হাসিল। সচেতন মহল বলছে এ ধরনের অপরাধ থামাতে দরকার দৃষ্টান্তমূলক বিচার। রাষ্ট্র যদি কঠোর না হয়, রাষ্ট্রীয় ব্যবস্থা যদি কঠোর না হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কঠোর না হয়, তাহলে মব দিন দিন এর উত্তরণ ঘটবে এবং মব দ্বারা দেশ পিছিয়ে যাবে। এই নিরপরাধ ব্যক্তিকে আক্রমণ করার কারণে, তাকে কষ্ট দেওয়ার কারণে বা তাকে এরকমভাবে নির্যাতন করার কারণে এদের শাস্তি হওয়া উচিত। পুলিশ বলছে মব প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের কাউকেই ছাড় দেয়া হবে না। এই ঘটনার পিছনে যে বা যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আসবে এবং তারা চার্জশিটভুক্ত হবে এবং পরবর্তীতে বিচার কার্যক্রম শেষে নিশ্চয়ই শাস্তি হবে। ভালুকায় ধর্ম অবমাননার গুজবকে কেন্দ্র করে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে এ পর্যন্ত 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, মবে অংশ নিয়ে কোনো অপরাধ করলে পার পেয়ে যাওয়া যাবে কিংবা বিচার হবে না, এমন ধারণা থেকে শত শত লোক এসবে অংশ নেয়। বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের ঘটনাগুলো তদন্ত করে দোষীদের সামনে নিয়ে আসতে হবে এবং দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। তা না হলে এই মব থামানো যাবে না, যা আরও ভয়ঙ্কর রূপে বারবার ফিরে আসবে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে রিহা ফেয়ার 2025। এক ছাদের নিচে নিজের পছন্দের প্লট কিংবা ফ্ল্যাট খুঁজতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। তাদের আকৃষ্ট করতে বিভিন্ন কোম্পানির মূল্য ছাড় সহ নানা অফার নিয়ে হাজির হয়েছে এই আবাসন মেলায়। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ঋণ সুবিধা তুলে ধরছেন ক্রেতাদের সামনে। উদ্যোক্তারা বলছেন, নতুন ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালায় অনেক জটিলতা কেটে যাওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে প্লট ও ফ্ল্যাট বিক্রিতে। শহরে একটা স্থায়ী আবাসন ও নিরাপদ বসবাসের স্বপ্ন থাকে অনেকে, কিন্তু ব্যয়বহুল এই স্বপ্ন পূরণের সাধ্য হয়ে ওঠে না। তাই কিছুটা সাশ্রয় বা মূল্য ছাড়ের সুবিধা পেতে রিয়া ফেয়ারে ভিড় করছেন ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তারা। রিয়া ফেয়ার 2025-এর শেষ দিনেও স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের বেশ ভিড়। গ্রাহকের পছন্দ অনুযায়ী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রকল্পগুলো ক্রেতার সামনে তুলে ধরছেন বিক্রয় প্রতিনিধিরা। একই ছাদের নিচে স্বনামধন্য সব প্রতিষ্ঠানের প্রকল্প যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকায় সন্তুষ্ট ক্রেতারা। এখানে যেহেতু চাকরি করা, সেহেতু আমরা মনে করছিলাম যে একটা ছোট্ট একটা ফ্ল্যাট যদি আমার সাধ্যের ভিতরে থাকে, তাহলে ওরকম একটা ফ্ল্যাট আমি খুঁজছিলাম। কোনো কোম্পানি 10%, কোনো কোম্পানি 15% দিচ্ছেন। হ্যাঁ, আমরা দেখছি এটা আমাদের জন্য অনেক, বিভিন্ন কোম্পানি আসলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। প্লট কিংবা ফ্ল্যাটের যথাযথ অনুমোদন আছে কিনা অথবা ইমারত নির্মাণ বিধিমালা সঠিকভাবে অনুসরণ করে ভবন নির্মাণের বিষয়ে ক্রেতাদের জানার আগ্রহ সবচেয়ে বেশি। তবে এবারের আবাসন মেলায় ভবন নির্মাণে প্রযুক্তির ব্যবহার এবং মানসম্পন্ন নির্মাণ সামগ্রীর ব্যবহারের বিষয়ে সবচেয়ে বেশি খোঁজ দিচ্ছেন ক্রেতারা। উদ্যোক্তারা জানান, সম্প্রতি ঢাকা ও আশেপাশে ঘন ঘন ভূমিকম্পের জন্য এসব বিষয়ে ক্রেতাদের সচেতনতা বেড়েছে। বিল্ডিংয়ের ডিজাইন, তারপর ফ্লোর প্ল্যান, তারপর যেহেতু রিসেন্টলি আমাদের দেশে ভূমিকম্পের একটা বড় সম্ভাবনা গিয়েছে, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে ওনারা সেটা চিন্তা করেও আমাদের কাছে আসছেন। সবসময় আমরা যে প্রাইসটা আসলে দিয়ে থাকি, রেগুলার যে প্রাইস থাকে, সেই প্রাইস থেকে আমরা মেলা উপলক্ষে আমরা একটা বিশেষ ছাড়ের রাখছি, বিশেষ প্রাইস থাকছে, সাথে আমাদের কিছু গিফট থাকছে। আমাদের এখানে 3 কাঠা আছে, 5 কাঠা আছে, আলহামদুলিল্লাহ। ওখানে নতুন ড্যাপের নতুন বিধিমালায়, ইমারত বিধিমালায় আমাদের এখানে বিল্ডিংয়ের হাইটটা একটু বেশিই পাবে। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও মেলায় অংশ নিয়েছে বেশ কটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্লট ক্রয় কিংবা নিজ জমিতে ভবন নির্মাণের জন্য বিভিন্ন ঋণ সুবিধা নিয়ে হাজির হয়েছে এসব প্রতিষ্ঠান। তুলে ধরছে ব্যক্তিগত কিংবা ত্রিপক্ষীয় গৃহঋণের নানা অফার। আমরা
আমরা তো এনআরবি ব্যাংকের পক্ষ থেকে আসছি। আমাদের টিমটা ফাইন্যান্স করে হচ্ছে হাউস ফাইন্যান্সের ব্যাপারে। সেখানে আমাদের প্রোডাক্ট আছে হোম লোন, কনস্ট্রাকশন, ফ্ল্যাট পারচেজ, টেক ওভার, তারপর আমাদের গ্রামীণ গৃহঋণ আছে, এটা হচ্ছে সেমি পাকা কনস্ট্রাকশন, প্লাস হচ্ছে আপনার ওখানে আমার কনস্ট্রাকশনের জন্য দেয়, আবার হচ্ছে বিল্ডিং হাউস ফাইন্যান্সের জন্য দেওয়া হয়। কেউ যদি রেডি ফ্ল্যাট অথবা বাড়ি, দোকান, গোডাউন, শোরুম এগুলো যদি কিনতে চায় তাহলে আমরা সেখানে ফাইন্যান্স করতে পারি। আবার নিজের জায়গা আছে, সেই জায়গাতে সে বাড়ি করতে চায় নিজের মতো করে, সেখানে আমরা ফাইন্যান্স করি। 4 দিনব্যাপী এই আবাসন মেলা শেষ হচ্ছে আজ রাত 9টায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাতানো নির্বাচন হতে যাচ্ছে মিয়ানমারে, এমন অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বলা হচ্ছে ক্ষমতা কুক্ষিগত রাখতে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না বিরোধী দলগুলোকে। হামলা চালানো হচ্ছে বিরোধী সমর্থকদের উপর, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে তাদের বাড়িঘরে, দেয়া হচ্ছে অপহরণের হুমকি। অন্যদিকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করতে ভয়ভীতি দেখানো হচ্ছে সাধারণ নাগরিকদের। দীর্ঘ 5 বছর পর আবারও নির্বাচনের প্রস্তুতি সংঘাত জর্জরিত মিয়ানমারে। 3 ধাপে হবে ভোট গ্রহণ। আগামী 28 ডিসেম্বর প্রথম ধাপে নেওয়া হবে ভোট। তবে জান্তার অধীনে হওয়ায় নির্বাচনকে ধরা হচ্ছে স্রেফ প্রহসন হিসেবে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতেই পাতানো এই নির্বাচন। কারণ গণতন্ত্রকামী অং সান সুচির দলই নেই ভোটের এই কর্মযজ্ঞে। বাদ পড়েছে আরও কয়েকটি রাজনৈতিক দল। জান্তা সংশোধিত সংবিধানের নিয়মানুযায়ী পার্লামেন্টের 25% আসন সংরক্ষিত থাকবে সামরিক বাহিনীর জন্য, যার অর্থ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ক্ষমতার চাবিকাঠি থাকবে সেনাবাহিনীর হাতেই। মিয়ানমারের সামরিক বাহিনী এখন নিজেদের তৈরি সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। দেশের অর্থনৈতিক অবস্থা কোণঠাসা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া টিকে থাকা কঠিন। তবে মনে হয় না নির্বাচনে মিয়ানমারের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে। এদিকে প্রশ্নবিদ্ধ এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে গ্রেফতার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে দাবি করা হয় গণগ্রেফতার করা হচ্ছে জান্তা বিরোধীদের। ভোট না দিলে বাড়িঘর দখল, হামলা, অপহরণের হুমকিও দিচ্ছে সেনা সদস্যরা। আগ্রাসন থেকে বাদ পড়ছে না দেশটির সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। নির্বাচনী প্রচারণায় নির্মিত চলচ্চিত্রের সমালোচনা করায় 7 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে দেশটির এক পরিচালককে। এই নির্বাচনে জান্তা সমর্থিত দল ও গোষ্ঠীরাই অংশ নিচ্ছে। তাদের লক্ষ্য হলো কোনোভাবে লোক দেখানো একটি নির্বাচন শেষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ। তাই এ ভোট কেবল ভুয়া বা জালিয়াতি নয়, বরং রক্তমাখা চক্রান্ত। এখন পর্যন্ত জানানো হয়নি নির্বাচনের ফল ঘোষণার তারিখ। আগামী জানুয়ারিতে সম্পন্ন হবে বাকি 2 ধাপ। সামরিক নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে মিয়ানমারের 6টি রাজনৈতিক দল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দৈনন্দিন ব্যবহার্য জিনিস থেকে শুরু করে রোবোটিক্স উৎপাদনের জগতে বিপ্লব এনেছে ফটো পলিমারাইজেশন ভিত্তিক 3D প্রিন্টিং প্রযুক্তি। চীনা এই প্রযুক্তি নতুন মাত্রা যোগ করেছে শিল্প খাতে। ধারণা করা হচ্ছে 3D প্রিন্টিং এর আধুনিকায়ন খুব দ্রুত বদলে দিতে পারে উৎপাদন শিল্পের ভবিষ্যৎ। মুহূর্তেই তৈরি হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র। তৈজসপত্র থেকে শুরু করে রোবটের শরীরের ফাইবার টাইপ, কৃত্রিম পেশি, সবই সম্ভব হচ্ছে 3D প্রিন্টিং মেশিনের কল্যাণে। অভিনব ফটোপলিমারাইজেশন ভিত্তিক 3D প্রিন্টিং প্রযুক্তি নতুন চমক এনেছে উৎপাদন জগতে। আগের মতো স্তর ভিত্তিক উৎপাদন নয়, এই প্রযুক্তিতে কোনো কিছু তৈরির মূল চালিকা শক্তি আলো। তরল ফটোপলিমার রেজিনের উপর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি বা ইউভি রশ্মি ফেললে মুহূর্তেই পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত অবয়ব। বানিয়ে ফেলা সম্ভব যে কোনো ত্রিমাত্রিক বস্তু। তাপে বা বাতাসে শুকানোর জন্য অপেক্ষা নেই। ইউভি কিউরিং পদ্ধতিতে আকৃতি নেয় দ্রুত। এর নিয়ন্ত্রণও অত্যন্ত নির্ভুল। ফলে প্রচলিত 3D প্রিন্টিং এর তুলনায় 20 থেকে 100 গুণ দ্রুত উৎপাদন সম্ভব এই পদ্ধতিতে। এই প্রযুক্তি ব্যবহার করে রোবটের জন্য কাস্টমাইজ কৃত্রিম পেশি তৈরি করছে চীনা প্রতিষ্ঠান পলিপলিমার। কৃত্রিম পেশিগুলো শুধু শক্তিশালী নয়, প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম করা যায়। কাঠামো, নমনীয়তা এবং যান্ত্রিক সক্ষমতা সবকিছুই নির্দিষ্ট চাহিদা অনুযায়ী এখন ডিজাইন করা সম্ভব। এই উপাদান শক শোষণ করতে পারে, সুরক্ষা দেয় এবং এর জালি কাঠামোর কারণে তাপ অপচয় হয়। একই সঙ্গে এটি খুবই হালকা। এই প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ভুল থাকা।
ভুল নির্দেশনার কারণে বিকৃত হতে পারে গোটা পণ্য। কোম্পানিটি বলছে ভুল কমান্ডের ঝুঁকি এড়াতে কাজ করে যাচ্ছে তারা। এই প্রক্রিয়ায় বিকৃতি হতে পারে, তাই আমরা অ্যালগরিদমিক ক্ষতিপূরণ ব্যবহার করি। বর্তমানে আমাদের সর্বোচ্চ নির্ভুলতা 2.8 মাইক্রন পর্যন্ত। বিশেষ অ্যালগরিদম এবং সেন্সর ভিত্তিক নিয়ন্ত্রণের মাধ্যমে নির্দিষ্ট করা হচ্ছে ফটোপলিমারাইজেশনের সূক্ষ্মতা। বিশেষজ্ঞরা বলছে এই প্রযুক্তি ভবিষ্যতে রোবোটিক্স, চিকিৎসা, শিল্প উৎপাদন সহ সব ক্ষেত্রেই নিয়ে আসবে আমূল পরিবর্তন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।